আজ বিশ্ব মানবাধিকার দিবস গোটা দেশে সমস্ত জায়গায় পালিত হচ্ছে আমাদের এখানে। আর এটা আমাদের হিউম্যান রাইটসের যে অফিস অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এই বিল্ডিংয়ে আমরা ছোট করে এবছর এই প্রোগ্রামটা করছি। প্রত্যেক বছর অন্য জায়গায় হয়। তো আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি বলবো যে সবাইকে ফুলের তোড়া দিয়ে ওনাদের বরণ করে নিতে। প্রথমে বরণ করে নেবেন আমাদের যিনি এখানকার চিফ গেস্ট রয়েছেন এবং অ্যাডভাইজার আমাদের রয়েছেন, ডক্টর অলোক কুমার মুখার্জি মহাশয়, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আলিপুর মালদহ। ওনাকে বরণ করে নিচ্ছে পারমিতা ভট্টাচার্য। করতালি দিয়ে আপনারা সাজনা বরণ করে নেবে আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মিস্টার শশাঙ্ক শেখর মীরা মহাশয়কে। ভাইস চেয়ারম্যান এই অর্গানাইজেশনে আমাদের একটি ছোট্ট বাচ্চা আছে, দেবাঞ্জন দাস। বুকে গীতে দিলে মারবো কিন্তু আমাদের সংগঠনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন এখানে উপস্থিত রয়েছেন, ওনাকে বরণ করে নেবেন পারমিতা ভট্টাচার্য। আগে আমি জেনারেল সেক্রেটারিকে বরণ করে অনুরোধ করবো, ঠিক আছে? তো জেনারেল সেক্রেটারি সোমান দাসকে বরণ করে নিচ্ছেন পারমিতা ভট্টাচার্য। আমরা বরণ করে নিচ্ছে সৌমিতা সাঁতরা। সোশ্যাল ইনফরমেশন ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি টুকটুকি ঘোষ ম্যাডামকে বরণ করে দিতে। ঠিক রয়েছেন আমাদের খুব পরিচিত সাংবাদিক বিভু ভট্টাচার্য মুখোপাধ্যায়। বিভু মুখোপাধ্যায়কে আমি বলছি যে উনি আমাদের এখানে চলে আসতে, ওনাকে ব্যাচ পড়িয়ে সম্বর্ধনা জানাবেন সৌমি সাঁতরা। প্রশান্ত বিশ্বাস।
আজকের এই সময় আজকের এই সময় সংবাদপত্র থেকে এসেছেন উনি। উপস্থিত রয়েছেন আমাদের যিনি এখানে রয়েছেন মিস্টার প্রিয়ব্রত চন্দ্র, উনি রয়েছেন জেনারেল সেক্রেটারি সাহেবের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সাহেবের পিএ রয়েছেন, ওনাকে বরণ করে নিচ্ছে পারমিতা ভট্টাচার্য। টোটোতে আমি একজনকে দিচ্ছি, আপনি কথা বলুন। আমি প্রথমেই বলবো যে আমাদের যিনি চিফ এখানে গেস্ট আছেন ডক্টর অর্ণব কুমার মুখোপাধ্যায় মহাশয়কে বলবো যে আজকে বিশ্ব মানবাধিকার দিবস, অর্থাৎ সারা বিশ্বের সমস্ত জায়গায় মানবাধিকার দিবস পালিত হচ্ছে, সেই বিষয় নিয়ে যেন উনি প্রত্যেকে যে অবস্থা চলছে আজকে আমাদের শুধু দেশ নয় সারা বিশ্বেতেই, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এই মানবাধিকার দিবস সেই মূল উদ্দেশ্য কি বা কেন আমরা এই মানবাধিকার দিবস পালন করি, সমস্ত বিষয় নিয়ে সংক্ষিপ্ত উনি বক্তব্য, ওনার মূল্যবান বক্তব্য উনি রাখবেন। এই যে আমি আজকে এই অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। আজকের এই হিউম্যান রাইটস যে অনুষ্ঠানেতে আপনারা যারা এসেছেন তাদেরকে সকলকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি। প্রথমে একটা এই ধন্যবাদ দিতে হবে আমাদের সৌমেনকে, সৌমেন দাস। বলতে গেলে তারই এতে ইচ্ছায় এবং চেষ্টায় এখানে আমার চোখ আসা। গতবারে যাওয়ার পর ভেবেছিলাম এর পরের বারের মধ্যে যেতে পারবো না, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার যাওয়াটা আর হলো না, এখানে আসতেই হলো। এবং প্রায় এখন শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, চলতে চলতে খুব অসুবিধা হচ্ছে, অপরের সাহায্য নিতে হবে, লাঠিটা নিতে পারছি না, কিন্তু এইটাতেই চলছে। তাই এইখানেতে এই হিউম্যান রাইটসেতে সৌজন্যে কমিশন সৌজন্যে এখানে প্রায় আমি 2-4 বার বোধহয় এলাম, আমার ঠিক মনে পড়ছে না, এসেছি। এবং এসে এদের আতিথ্যতা আমাকে মুগ্ধ করেছে। আমি সেই কারণেই, আর বিশেষ করে মাস্টারমশাইয়ের গাড়িটাই সবচেয়ে বড় সম্পদ। এই গাড়িতে করে আমাদের এখন একটা আমরা লাগেজ হয়ে গেছি, এমনি চলাফেরা যায়, গাড়িতে উঠলাম বসলাম আর নামিয়ে দিল, এই আছে, ঠিক আছে, আর কিছু না। হিউম্যান রাইটস সম্বন্ধে কিছু কথা বলতে হয়, হয়তো এর আগের পরেও তো একই কথা বলেছি, পুনরাবৃত্তি হবে, সেই জন্য ক্ষমা করবেন। অবশ্য একটা জিনিস আছে, আমরা অনেক কিছু ভুলে যাই, বিশেষ করে সাংবাদিকরা যা আছেন এখানে সামনে, এরা হয়তো মনে রাখতে পারেন এনাদের বিশেষ শক্তি, কিন্তু সাধারণ মানুষরা আজকে হলো 1 মাস 2 মাস সময় হয়তো খুব চোখ মনে করতে পারে যে আমরা এখানে একটা হয়েছিল, অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে আমি গিয়েছিলাম এই পর্যন্ত। তা এই হিউম্যান রাইটসের বলতে গেলে সূচনা অন্য রূপে, সেটা হচ্ছে আমাদের দাসপ্রথা উচ্ছেদের যে ব্যাপারটা 1776 সালে, সেইটাই প্রথম শুরু হয় আমেরিকাতে। এখানে আগেদের দাসেদের এমনি করে রাখা হতো, এখানেও তা ছিল না এমন নয়, কিন্তু সেখানে প্রথম শুরু হয়েছিল। এবং এদেরকে এই স্বাধীনতা দেওয়া হয়েছিল তাতে করে তারা দাসত্ব থেকে মুক্তি পায়, তারা নিজের জীবনে একটা মূল্য তাদের দেওয়া হয়, তাদের বেতন টেতন যা হোক কিছু দেওয়া হয়। আগে যা ছিল না, কি দেবো কি না দেবো কোনো কিছু নয়, কর্তার ইচ্ছে কর্ম। সেই সূচনা এবং সেই সূচনায় বিবর্তনের মাধ্যমেই আজকে কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি জানবেন। এরপরে আর 1788-89 সালেতে ফরাস দেশে সেখানেও এক বিপ্লব হয়, এবং সেখানে তো সেই একই ব্যাপার, ইকুয়ালিটি, ফেটার্নিটি ইত্যাদি ব্যাপার তাই নিয়ে হলো। এবং সেটা হওয়ার পর অনেকদিন সব চুপচাপ ছিল। শেষেতে আমাদের এই
প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হলো পরেতে 1829 সালে, তখন একটা নতুন প্রচেষ্টা যে এখানেতে এই সাধারণ মানুষের কিছু অধিকার তাকে দিতে হবে। তো সেই হলো, কিন্তু আমাদের তো, তবে আমাদের দেশের মতো হয়তো নয়, অনেক এখানে কিন্তু তৈরি করতে গেলে ওদের অনেক সময় লাগে। শেষ পর্যন্ত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মোটামুটি একটা সেখানেতে একটা কমিটি হলো। সেই কমিটিতে আমাদের জার্মান, আমেরিকা, ব্রিটেন, এইসব দেশগুলো, সেখানে ইউএসএসআর, এরা কিন্তু সম্মতি দিল যে হ্যাঁ এটা করা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বলে। কিন্তু সেটা তো কার্যকরী করতে গেলে সব কিছু জিনিস আমাদের এখানেও চলে, একটা নিয়ম কানুন করতে হবে, আইন করতে হবে, তার ধারা উপধারা করে অনেক কিছু হবে। আমাদের মতন এত বড় সংবিধান বা এটা কোথাও নয়, কিন্তু তার একটা কিছু বইরা তার কারণ হচ্ছে আমি একবার একরকম বলবো, একরকম স্বাধীনতা দেবো, তারপরে আবার অন্যরকম হবে, এটা কিন্তু কেউ পছন্দ করে না এবং হওয়া উচিত নয়। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ প্রায় করতে গেলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন এরা করলো কি, আমাদের একটা নতুন এরা হিউম্যান রাইটসের একটা প্রপোজাল দিল আমাদের অ্যাসেম্বলিকে। সেই অ্যাসেম্বলি তখন সেইটা চিন্তা করতে করতে সেটাও কেটে গেল অনেক দিন। প্রথম যেটা এখানে হলো সেটা হচ্ছে কি, ওই 38 সালেতে প্রথম একটা যা হোক খসড়া টসড়া ইত্যাদি হলো, এবং সেটাকে স্বীকৃতি দেওয়া হলো, সেটা কিন্তু আরো অনেক পরে 48-এ। এই 48 জানুয়ারিতে, এই 10ই জানুয়ারিতে সেই জন্য এইটাকে হিউম্যান রাইটস বলে এটা করা হয়। এবার এই 43-এর পর 48-এর পর তারপরে আবার এগিয়ে আছে, কিন্তু অন্য দেশে হয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে কিন্তু অনেক দেরি হয়ে গেল। ভারতবর্ষে আসলো এই হিউম্যান রাইটস ব্যাপারটা 1893 ডিসেম্বর মাসে, 10ই ডিসেম্বর, সেটাও একটা কিন্তু, এবং তারপরে আপনার সেইটাকে আইন তৈরি হয়ে গেল 85 সালে। তাহলে এই যে দেখছেন, কোথায় সেই 1776 কথা বললাম, আর কোথায় এখানে 1800 এই আমাদের এখানেতে 84 সালে সেটাকে রূপ পেল, এবং সেখানেতে হিউম্যান রাইটসের কথা বলা হলো। এবং সেইটাই কিন্তু আমরা যারা দেখি ওই ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনে যেটা আছে, সেই রাইটসগুলোর কিন্তু মানুষ আসলো, মানুষের অধিকার, এই বাঁচবার অধিকার, বলবার অধিকার, পড়বার অধিকার ইত্যাদি নানা রকম সব অধিকার। এবং আজকাল তো প্রায়ই আমরা মৌলিক অধিকার নিয়ে আমরা চেঁচামেচি করছি এবং নানা রকম ভাবে হচ্ছে, সে যাই হোক। এই অধিকারগুলো কিন্তু একসময় কিছু ছিল না, কিন্তু একটা জিনিস আমাদের খালি মনে রাখতে, সেটা হচ্ছে এই যে অধিকারের সঙ্গে কর্তব্যের কথাটাও একটা আছে। অধিকার একটা পাখি যেমন উঠতে গেলে তার দুটি ডানা দরকার হয়, একটা ডানা সে উঠতে পারে না, তেমনি সমাজ জীবন উঠতে গেলে তার কিন্তু ওই দুটি দরকার, একদিকে অধিকার, একদিকে কর্তব্য। আজকাল যা আমাদের সমাজের যা অবস্থা, সেটা কতখানি অধিকার বা অধিকারের বেশি তা বলতে পারবো না। কেউ ধরুন আপনার যা ইচ্ছে পড়ার অধিকার আছে, এবার আপনি এমন একটা পোশাক পরলেন যাতে আমাদের ইনস্টিংক্ট তো আমরা ধরে রাখা যায় না, আমাদের সেই অনুষ্ঠান সেইখানে গেল, গিয়ে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাস্তাতে, আপনারা সকলেই ওটা বুঝতে পারছেন। কিন্তু এখানে বলা যাবে না কেন তুমি এই পোশাক পরেছ, সব কিছুর পিছনে কিন্তু কারণ জানবেন। যা কিছু এই পোশাক পরিচ্ছদ চলা ফেরা যা কিছু দেখবেন তার মধ্যে একটা কারণ আছে, কিন্তু সেই কারণটার কথা ভুলে গেলে এগুলো সব পুরনো ব্যাকডেটেড ব্যাপার, অথবা আমরা আধুনিক করছি। আধুনিক করতে গেলে কিন্তু এটা চলে না, কিছু মানতে হবে। ফলে এই সংবিধানের যে কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস বলে পরবর্তীকালে অনেক পরে 1971-72 সালে বলে আসলো, সেই ডিউটি সম্বন্ধে কিন্তু আমরা একবারে সচেতন নই। আমাদের কর্তব্য যেমন করতে হবে, সঙ্গে সঙ্গে অধিকার যেমন আমরা চাইব তেমন কর্তব্য করতে হবে। বাবা মার কর্তব্য হচ্ছে ছেলেমেয়েকে মানুষ করা,
আর ছেলের কর্তব্য ঠিক সেইভাবে বাবা মাকে শ্রদ্ধা করা, তারা বৃদ্ধ হলে তাদেরকে সেবা করা। দেখুন আমাদের এতে সমাজ জীবনে আমরা দেখুন সেই সমাজ কেউ এটা করছে না। আজকালকার দিনে মানে সংবাদ